লাস্ট কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা স্পেকুলেশন খুব চলছে। সবাই একটা কথা বলছে যে নরেন্দ্র মোদীর ওপর নাকি কয়েক মাস আগে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট করা হয়েছিল। শুনতে ব্যাপারটা খুব অবাস্তব মনে হলো, এটাই সত্যি। কারণ লোকে এমন এমন যুক্তি দিচ্ছে যেটা আমাকেও ভাবাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, ওপেন সোর্স যা আছে, আর লাস্টে তোমরাই ডিসাইড করবে যে এই স্পেকুলেশনটা কতটা সত্যি না মিথ্যে। যাই হোক, আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। এখনও অবধি আমরা কি জানি? 31শে অগাস্ট বাংলাদেশের ঢাকাতে একটা হোটেলে একজন আমেরিকান মারা যায়। আর এই আমেরিকান যে ব্যক্তিটি ছিলেন, ইনি কোনো সাধারণ ব্যক্তি না। আমেরিকার স্পেশাল ফোর্সে উনি একজন এজেন্ট ছিলেন, যার নাম হলো টেরেন্স আরভিল জ্যাকসন। এবার কথাটা হচ্ছে, আমেরিকার স্পেশাল ফোর্সের একজন এজেন্ট ঢাকাতে কি করতে আসবে? আর ঢাকাতে এসেই তার রহস্যজনকভাবে মৃত্যুটাই বা কেন হলো? টোটাল সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যদি তোমরা খুঁজে দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু খুব একটা আর্টিকেল পাবে না। আর ব্যাপারটা কিন্তু এর জন্য খুবই সন্দেহজনক যে আমেরিকার স্পেশাল ফোর্সের একজন এজেন্ট ফার্স্ট অফ অল ঢাকাতে কী করছিল, আর তার রহস্যজনকভাবে মৃত্যুটাই বা কী হলো। আমেরিকার তরফ থেকেও এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি, আর বাংলাদেশের সরকারের তরফ থেকেও এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যতদূর এখন অবধি আমরা জানি যে এই ব্যক্তিটি ঢাকাতে এসেছিল সো কল্ড বিজনেস ট্রিপে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল এই লোকটার বাংলাদেশের মিলিটারিকে ট্রেনিং দেওয়া। আর এই সময় মানে অগাস্ট মাসের শেষের দিকেই নরেন্দ্র মোদী চায়নায় যান। চায়নাতে উনি এসসিও সামিট অ্যাটেন্ড করেন, আর ওই সময় বিভিন্ন ওয়ার্ল্ড লিডারের সাথে তার অনেক দেখা সাক্ষাৎ হয়, অনেক রকম মিটিং হয়। কিন্তু এই সব মিটিংয়ের মধ্যেও যে জিনিসটা ওই সময় লোকে খুব ব্যাপারটা খুব হাইলাইটেড হয়েছিল, সেটা হলো যে নরেন্দ্র মোদী আর ভ্লাদিমির পুতিনের এই ছবিটা। তোমাদের অনেকে হয়তো মনে আছে, এই ছবিটা তখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, আর সবাই খুব এক্সাইটেড ছিল নরেন্দ্র মোদী আর পুতিনকে একসাথে এইভাবে একটা গাড়িতে যেতে দেখে। এবার তোমাদের একটা কথা বলি, যে ডিপ্লোম্যাসিতে সব কিছু আগের থেকে প্রি প্ল্যান থাকে। মানে কোনো ওয়ার্ল্ড লিডার যদি কোথাও যায়, ঠিক আছে, এবার সে কোন রাস্তা দিয়ে যাবে, সে কোথায় কতক্ষণ থাকবে, তার এক্সিট পয়েন্ট কোথা দিয়ে হবে, এক্সিটের সময় উনি কোন গাড়ি ধরবেন, ধরে তারপর হোটেলে কোন রাস্তা দিয়ে যাবেন, সব কিছু প্রি প্ল্যান থাকে। এবার বিষয়টা হলো, এখানে নরেন্দ্র মোদীর সাথে পুতিনের যে এই যে গাড়ির মধ্যে যে একটা আনপ্ল্যান্ড একটা মিটিং হয়েছিল, মানে নরেন্দ্র মোদী কিন্তু পুতিনের সাথে একসাথে গাড়ি করে হোটেলে ফেরার কথা ছিল না, হঠাৎ করে এই প্ল্যানটা হয়। তো ফার্স্ট অফ অল এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে এরমভাবে ডিপ্লোম্যাসি কাজ করে না। তো যাই হোক, পুতিন নাকি 10 মিনিট ওয়েট করেছিল নিজের গাড়িতে যে মোদি কখন আসবে। তো এটাও কিন্তু খুবই অভাবনীয়, এরকম হয় না যে কোনো একটা ওয়ার্ল্ড লিডার অন্য কারোর জন্য 10 মিনিট ধরে ওয়েট করবে নিজের গাড়িতে, তার সাথে একসাথে হোটেলে যাওয়ার জন্য। তো যাই হোক, মোদি আর পুতিন একসাথে গাড়ি শেয়ার করে এবং তারা হোটেলে চলে যায়। এটা 31শে আগস্টেরই ঘটনা। এবার 31শে আগস্টই আবার সেই দিনই বাংলাদেশে ওই আমেরিকার যে স্পেশাল এজেন্টটা ছিল টেরেন্স আরভিল জ্যাকসন, তার মৃতদেহটা পাওয়া যায়। এবার 1 বছর আগে যাওয়া যাক। 1 বছর আগে ঘটনাক্রমটা কি হয়েছিল, একে একে করে তোমরা ডটটা এখানে কানেক্ট করতে পারবে। আমি কিন্তু এখনও বলছি না যে কে অ্যাটেম্প্ট করেছিল মোদিকে মারার এসব বিষয়, আমি জাস্ট যা যা তথ্য এখনও অবধি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি, আর লাস্টে তোমরা গিয়ে সেটাকে ডিসাইড করবে। আচ্ছা, 1 বছর আগে কী হয়েছিল? 1 বছর আগে আমরা সবাই জানি বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে যায়। এবার শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার আগে শেখ হাসিনা একটা কথা বলেছিল যে তাকে নাকি কোনো ফরেন কান্ট্রি, কোনো বিদেশি কান্ট্রি তাকে ফোর্স করছে বাংলাদেশে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে মিলিটারি বেস বানানোর যাতে অনুমতি দেওয়া হয়। আর শেখ হাসিনা বারবার কিন্তু সেটাকে রিজেক্ট করছিল যে না, আমি এই আইল্যান্ডটা দেব না। এবার তখন অনেক রিপোর্টার তাকে জিজ্ঞেস করেছে যে কোন বিদেশি কান্ট্রি,
কিন্তু শেখ হাসিনা কিন্তু তখন নামটা বলেনি। তারপর শেখ হাসিনার সরকার যখন পড়ে যায়, তারপর শেখ হাসিনা মুখ খোলেন। হাসিনা তখন ওপেনলি আমেরিকার নাম নিয়েই বলে যে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলে একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেন্ট মার্টিন আইল্যান্ড। এই যে আইল্যান্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই আইল্যান্ডটা কিন্তু মায়ানমারের একদম কাছে আর আমাদের আন্দামানের উত্তরে, মানে ভারত আর মায়ানমারের মাঝখানে অবস্থিত এই সেন্ট মার্টিন আইল্যান্ড। আর এই আইল্যান্ডটা এমনিতে আমেরিকা বহুদিন ধরে এখানে ইন্টারেস্টেড এই আইল্যান্ডে একটা মিলিটারি বেস বানানোর জন্য। আর শেখ হাসিনাকে আমেরিকা এটাই রিকোয়েস্ট করছিল যে তাকে যাতে এই আইল্যান্ডটা, আমেরিকাকে যাতে এই আইল্যান্ডটা দেওয়া হয়। এবার শেখ হাসিনা বরাবরই সেটাকে রিজেক্ট করে গেছেন যে না, আমি দেবো না। আর তারপর আমরা সবাই জানি শেখ হাসিনা কিন্তু তারপর সরকারটা পড়ে যায়, আর শেখ হাসিনা তারপর বাংলাদেশ ছেড়ে চলে আসে, পরে কথা আমরা সবাই জানি। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে ক্ষমতায় আসে ইউনূস। ইউনূস হলো আবার অ্যান্টি রিপাবলিকান, মানে আমেরিকাতে বর্তমানে যে সরকারটা চলছে, মানে ডোনাল্ড ট্রাম্পের সরকার যারা রিপাবলিকান, তাকে ইউনূস সাপোর্ট করে না। ইউনূস কাকে সাপোর্ট করে? ইউনূস কার সাপোর্টার ছিল? বারাক ওবামার। এবার ইউনূস যখন ক্ষমতায় এসেছিল গত বছর অগাস্ট মাসে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেনি, মানে তখনও জো বাইডেনের সরকার ছিল, মানে ডেমোক্র্যাটদেরই সরকার ছিল। আর ডেমোক্র্যাটদের সরকার থাকাকালীনই ইউনূস কিন্তু আমেরিকার ক্ষমতায় আসে। এবার তারপর আমরা সবাই জানি যে ইউনূস এসে বলেছিল যে কয়েক মাসের জন্য সে অন্তর্বর্তীকালীন সরকার চালাবে, তারপর ইলেকশন হবে। যাই হোক, এখন অবধি কোনো ইলেকশন হয়নি। মানে মোহাম্মদ ইউনূস এমন একটা ব্যক্তি যে 1.5 বছর ধরে একটা দেশ চালাচ্ছে আনইলেক্টেড হয়ে, আর যার কথা ছিল 2-3 মাস থেকে সে ইলেকশন করে চলে যাবে। ও কিন্তু এখন নিজের পথ ছাড়েনি, এখনও অবধি বাংলাদেশের ওই কিন্তু শাসক। ইউনূস ক্ষমতায় আসার পরে ইউএস আর্মি বাংলাদেশে আস্তে আস্তে শুরু করে। মানে ইউএস আর্মি বাংলাদেশে কোনো মিলিটারি বেস নেয়নি, বাট বহু বছর বাদে ইউএস আর্মি বাংলাদেশে পা রাখে। আর যখনই ইউএস আর্মি বাংলাদেশে আসতে শুরু করে, সেটা স্বাভাবিকভাবেই ভারত, মায়ানমার, ইভেন চায়নার কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে এই বঙ্গোপসাগর রিজিয়নে এখানে যদি ইউএস আর্মি একটা বেস পেয়ে যায়, বা এখানে যদি একটা ইউএস আর্মির একটা প্রেজেন্স তৈরি হয়, তাহলে সেটা সবার জন্যই কিন্তু এখানে একটা চিন্তার বিষয়, ভারতের জন্য, চায়নার জন্য, ইভেন রাশিয়ার জন্য। কিন্তু ইউএস আর্মি বাংলাদেশে কখন আসলো? ঠিক ইউনূস আসার কিন্তু পরেই। এবার চলে আসি বর্তমান টাইমে। এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে যে মোদিজি এখানে কি বলছেন। মোদিজি কথাটা এখানে তোমরা ভালো করে শোনো। जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। তো মোদিজি কি বললেন? মোদিজি বললেন যে সবাই যে হাততালি দিচ্ছে যে আমি দেশে ফিরেছি তার জন্য, আমি ওখানে গেছিলাম চায়নাতে তার জন্য হাততালি দিচ্ছেন আপনারা, নাকি আমি দেশে ফিরেছি তার জন্য হাততালি দিচ্ছেন? তো কথাটা কিরকম একটা অদ্ভুত কথা না, একটা অ্যাবসার্ড, যে মোদিজি এরকমভাবে কেন ইয়ার্কি করবেন যে আমি ওখানে গেছিলাম বলে হাততালি দিচ্ছ, এই অবধি তো মানা গেল, বাট আমি ফিরে এসেছি বলে কেন হাততালি দিচ্ছে? এই কথাটা কিন্তু খুবই সাসপিশিয়াস। এবার আসি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী কিছু ডায়নামিক নিয়ে। আমরা সবাই জানি লাস্ট কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী, মানে ভারত আর আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। ডোনাল্ড ট্রাম্প সেই আসার পর থেকেই ট্যারিফ, যে আমি সব কান্ট্রির উপর ট্যারিফ লাগাবো, কেউ যদি আমার কথা না শোনে তার উপর আমি স্যাংশন করব, মানে বিজনেস নিয়ে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ব্যস্ত। তাহলে এখন প্রশ্নটা হলো যে এতক্ষণ ধরে যে তোমরা যে তথ্যগুলো দেখলে, ফার্স্ট অফ অল একজন ইউএস স্পেশাল এজেন্টের ঢাকায় মৃত্যু। কোন টাইমে মৃত্যু? যখন মোদিজি চায়নাতে ছিলেন। তারপর মোদিজির সাথে পুতিনের হঠাৎ একটা মিটিং হলো গাড়িতে। শেখ হাসিনা সরকার পড়ে যায়, ইউনূস আসে, তারপরে আমেরিকান আর্মি বাংলাদেশে প্রবেশ শুরু করে। তো এখন প্রশ্নটা হলো, এই সব কিছু ঘটনা দেখার পরে তাহলে কি আমরা এটা ভাবতে পারি যে ডোনাল্ড ট্রাম্প আর মোদির সম্পর্ক
এতটাই খারাপ হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প চায় না আর মোদি ভারতের প্রধানমন্ত্রী থাকুক, নাকি এখানে অন্য কোনো অ্যাঙ্গেল আছে? তার আগে তোমাদের একটু কিছু বেসিক জিনিস বলে দিই। ডোনাল্ড ট্রাম্প উনি আর যাই হোক, যতই পাগল হোক না কেন, ট্রাম্প অ্যাকচুয়ালি একটা বিজনেসম্যান। ট্রাম্প কখনোই চায় না, যতটুকু আমার ধারণা, যে কোথাও একটা অ্যানার্কি তৈরি হোক। কারণ ট্রাম্প চায় দেখে হচ্ছে প্রফিট, যে কোথায় আমি কাজ করলে, কার সাথে হাত মেলালে আমার প্রফিট হবে আর আমেরিকার প্রফিট হবে। ট্রাম্পের মেন উদ্দেশ্য এটা, কারণ ও কেরিয়ার বিজনেসম্যান, ও টিপিক্যাল পলিটিশিয়ান না। এর জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি এমন অনেকের সাথে ডিল করতে, এমন অনেক দেশের রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রীর সাথে ডিল করতে, যাদের ট্র্যাক রেকর্ড বা হিউম্যান রাইটসের রেকর্ড কিন্তু খুব বাজে। লেটেস্ট উদাহরণ হচ্ছে সিরিয়ার রাষ্ট্রপতি। তো ডোনাল্ড ট্রাম্প কি এতটাই পাগল যে বিজনেস ডিলিং ইন্ডিয়ার সাথে হচ্ছে না, বা ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল হচ্ছে না, বা ইন্ডিয়া আমেরিকার প্রেশারেও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে না বলে মোদিকে ডাইরেক্ট ক্ষমতা থেকে সরিয়েই দেবে, নাকি এখানে অন্য কোনো অ্যাঙ্গেল আছে? তার জন্য তোমাদের একটু ইতিহাসে যেতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট আর ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর মধ্যে ডায়নামিকটা কীরকম। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে 1961 সালে, যখন কিউবাতে ওখানকার সরকার পড়ে যায় আর কমিউনিস্ট গভর্নমেন্ট আসে, আর ক্ষমতায় আসে ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো আসার পর থেকে ফিদেল কাস্ত্রো পুরোপুরি অ্যান্টি আমেরিকান ছিল। মানে কিউবাতে আমেরিকার যত বিজনেস ছিল, সব বিজনেস ফিদেল কাস্ত্রো কী করে, নিজের সরকারের আন্ডারে নিয়ে নেয়। তো স্বাভাবিকভাবে আমেরিকার সাথে কিউবার সম্পর্ক খুব খারাপ হয়। 1961 সালে আমেরিকা কিউবাতে একটা অভিযান চালায় ফিদেল কাস্ত্রোকে সরানোর জন্য, আর সেই ঘটনাটার নাম ছিল বে অফ পিগস ইনভেশন। এই বে অফ পিগস ইনভেশনের সময় সবাই ভেবেছিল যে খুব অনায়াসেই আমেরিকা ফিদেল কাস্ত্রোকে সরিয়ে ওখানে আবার সরকার পাল্টে দেবে, কিন্তু ঘটনাটা পুরো উল্টো হয়। কিউবার মতন ওই ছোট্ট একটা দেশ আমেরিকাকে হারিয়ে দেয়। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, কিউবা আমেরিকাকে হারিয়ে দেয়, আর ফিদেল কাস্ত্রোকে কিন্তু আমেরিকা সরাতে পারে না। তারপর বহু বছর ধরে এখনও অবধি কিউবার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু খারাপই। কিউবাতে এখনও কমিউনিস্ট সরকারই চলে। এবার কিউবাতে যখন এই যে টোটাল প্ল্যানিংটা হয়েছিল, যে ফিদেল কাস্ত্রোকে সরানোর যে প্ল্যানিংটা হয়েছিল, এই টোটাল প্ল্যানিংটা কে করেছিল? সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আমেরিকার। এবার সিআইএ তখন ডিরেক্টর ছিলেন অ্যালেন ডালাস। এই অ্যালেন ডালাস কেনেডিকে আশ্বস্ত করেছিল যে আমরা খুব সহজেই ফিদেল কাস্ত্রোকে সরাতে পারবো, কিন্তু অনেক তথ্য সে গোপন করেছিল কেনেডির থেকে। এবার কেনেডিও ব্যাপারটা পুরোপুরি না জেনে সিআইকে পারমিশন দিয়েছিল, কিন্তু আলটিমেটলি কী হয়, সিআইএ অসফল হয় আর কেনেডির মুখ পড়ে টোটাল ওয়ার্ল্ড স্টেজে। মানে পুরোপুরি এটা কারণ এইসব যে অপারেশনগুলো হয়, এগুলো খুব কোভার্ট অপারেশন হয়, যাতে সবার সামনে না আসে যে ফিদেল কাস্ত্রোকে সরাতে আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ ছিল, মানে কোভার্ট অপারেশন ছিল। কিন্তু যখনই এটা অসফল হয়, কিউবা পুরো ওয়ার্ল্ড স্টেজে আমেরিকাকে এক্সপোজ করে আর বলে যে আমেরিকা কিউবাতে সরকার সরানোর চেষ্টা করছে। তো তখন কেনেডির খুব মুখ পড়ে, আর কেনেডি তখন কি করে, এই অ্যালেন ডালাস যে ছিল সিআইএর ডিরেক্টর, তাকে তার পদ থেকে সরিয়ে দেয়। তাহলে একটা ব্যাপার তোমরা বুঝবে, এখনকার বর্তমান কনটেক্সটে আমেরিকার রাষ্ট্রপতি আর সিআইএ, মানে ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা কিন্তু সবসময় একই সিনক্রোনাইজভাবে কাজ করে না। অনেক সময় এরকম হয় যে সিআইএ অনেক তথ্য আমেরিকার রাষ্ট্রপতি থেকে গোপন রাখে। তাহলে এই বিষয়টাও বর্তমানেও কি আমরা এটা ভাবতে পারি যে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের ডাইরেক্ট সাপোর্ট নেই, সিআইএ নিজের থেকেই যা করার করছে? কি জানি, হতেই পারে। কিন্তু হিস্ট্রিতে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি যে সিআইএ অনেক সময় আমেরিকার প্রেসিডেন্টকে অন্ধকারে রেখেই অনেক কাজ করে। এ নিয়ে অনেক কনস্পিরেসি আছে, পরবর্তীকালে কেনেডির মৃত্যুতে সিআইএর হাত ছিল। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, বাট এটা কিন্তু ফ্যাক্ট যে সিআইএ আর আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু চলে। আর আমেরিকা যে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সরকারকে সরানো, মানে ওদের ফেভারে যেসব সরকার থাকে না, সেসব সরকারকে তা সরিয়ে দিয়ে সেখানে অন্য কোনো সরকারকে রাখা যারা প্রো আমেরিকা হবে,
এই ঘটনা নিয়ে উইকিপিডিয়াতে একটা গোটা পেজ আছে। মানে এটা কোনো কনস্পিরেসি থিওরি না, এটা একটা প্রপার ফ্যাক্ট যে আমেরিকা সারা পৃথিবীতে প্রচুর রিজিম চেঞ্জ অপারেশন করেছে। সেই এই তোমাদের জাস্ট বললাম কিউবার ঘটনা, এছাড়াও তাছাড়া পরবর্তীকালে ইরানে চেষ্টা করেছে, সিরিয়ায় চেষ্টা করেছে, ইরাকে চেষ্টা করেছে, মিডল ইস্টে অনেক দেশে চেষ্টা করেছে। সম্প্রতি আমরা বাংলাদেশও দেখলাম শেখ হাসিনা সরকার সরে গেল। মানে এটা আমেরিকার একটা হিস্ট্রি। ইউক্রেনও করেছে, যার জন্য ইউক্রেন আর রাশিয়ার এই বর্তমানে যা যুদ্ধ চলছে তার পেছনে আমেরিকার রিজিম চেঞ্জ অপারেশন কিন্তু মেন দায়ী। তো আমেরিকার কিন্তু এটা একটা হিস্ট্রি আছে যে পৃথিবীর দেশগুলোতে যাতে এমন সরকার থাকে যাতে যারা প্রো আমেরিকা হয়। আমরা ভালো করেই জানি বর্তমানে ভারত সরকার আর আমেরিকার মধ্যে কিন্তু একটা সম্পর্ক খুব একটা ভালো না। মানে আমেরিকা যে যে ডিমান্ডগুলো করছে, বিশেষ করে ট্রেড রিলেটেড, ইন্ডিয়া সেগুলো কিন্তু মানছে না। আমি এখানে এই অবধি বলবো, বাকি তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা বুঝে নাও কি হতে পারে। আর শেষে আমি একটাই কোট করব, আমেরিকার একজন খুব বিখ্যাত বিদেশমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। 70-এর দশকে কিসিঞ্জার একটা ফেমাস কোট আছে, টু বি অ্যান এনিমি অফ আমেরিকা কুড বি ডেঞ্জারাস, বাট টু বি এ ফ্রেন্ড অফ আমেরিকা ক্যান বি ফেটাল। যাই হোক, তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।